একসময় ঘন বনের শান্ত উপত্যকায় একটি বিশাল বটবৃক্ষের নিচে আচার্য চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্য বসেছিলেন। চন্দ্রগুপ্ত, যিনি একজন মহান সম্রাট হওয়ার জন্য নিয়তিপ্রাপ্ত ছিলেন, তখনও একজন আগ্রহী যুবক ছিলেন। তিনি চাণক্যের পায়ের কাছে বসেছিলেন। জ্ঞানের তৃষ্ণায় তার চোখ জ্বলজ্বল করছিল। তারপর চাণক্য গম্ভীর স্বরে বললেন, হে চন্দ্রগুপ্ত, আজ আমি তোমাকে 7টি জিনিস বলবো যা কখনো কাউকে বলা উচিত নয়, তারা যতই কাছের হোক না কেন, যতই বিশেষ হোক না কেন। যদি তুমি এই 7টি জিনিস কাউকে বলো, তাহলে তা তোমার নিজেরই ক্ষতি করবে এবং কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে যে তাদের বলা তোমার উচিত হয়নি। তুমি অনুতপ্ত হবে, কারণ এটাই জীবন। জীবন বুঝতে হলে তোমাকে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে, কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা জেনে। কিন্তু কখনো কখনো আবেগের বশে মানুষ মুখ খুলে তাদের যা কিছু আছে তা প্রকাশ করে। চন্দ্রগুপ্ত আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কোন কোন জিনিস বলা উচিত নয় এবং সবকিছু কি চুপচাপ এবং গোপন রাখা প্রয়োজন? চাণক্য হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, সবকিছু গোপন রাখা জরুরি নয়, কারণ জীবনে সবকিছু গোপন রাখলে তুমি ভালো করছো না। তাই কথা বলার আগে তোমাকে ভাবতে হবে। কিন্তু আজ আমি সেই 7টি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাহলে চন্দ্রগুপ্ত, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই জিনিসগুলি আপনার সারা জীবন কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, হ্যাপি উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যদি আপনি চাণক্য নীতি পছন্দ করেন, তাহলে দয়া করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চাণক্যের সাথে একটি মন্তব্য করুন। নীতিমালাটি লিখে ফেলুন। আমরা বুঝতে পারব যে আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেছেন। তাহলে শুরু করা যাক। আপনার বিবাহ বা পরিবার সম্পর্কে একটি। চন্দ্রগুপ্ত, প্রথমে শুনুন, আপনার বিবাহ বা পরিবারের বিবরণ কখনো কারো সাথে ভাগ করে নেবেন না। চাণক্য বলেছেন যে পরিবার হল একটি মন্দির যেখানে প্রতিটি সদস্যের আবেগ সংযুক্ত। আপনি যদি আপনার স্ত্রীর সাথে ঝগড়া, আপনার সন্তানদের দুষ্টামি অথবা আপনার বাবা মায়ের মধ্যে মতবিরোধ বাইরে রাখেন, তাহলে তারা আপনার দুর্বলতা হয়ে উঠবে। কেন? কারণ পৃথিবীতে বন্ধুর চেয়ে শত্রু বেশি। আজ যে বন্ধু আপনার, আগামীকাল ঈর্ষান্বিত হতে পারে, তোমার কথাকে অস্ত্রে পরিণত করতে পারে। এই নীতিটি সকল সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য, তা সে বাবা মা সন্তানের সম্পর্কই হোক, যেখানে বয়স, স্বাস্থ্যের উদ্বেগ বা পুরানো অভ্যাসের কথা তুলে ধরে। কল্পনা করুন, মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং বাবার বিরক্তি বেড়ে গেছে। যদি বাচ্চারা আত্মীয়দের সাথে এই কথাটি শেয়ার করে, তাহলে বাবা ক্রমশ রেগে যান। যদি আপনার মা অসুস্থ হন, আত্মীয়স্বজনরা করুণা প্রকাশ করবে, কিন্তু গুজবও ছড়াবে যে বাড়িতে সবকিছু ঠিকঠাক নেই। এটি আপনার বাবা মায়ের সম্মান হ্রাস করবে এবং পারিবারিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে। একইভাবে ভাই বোনেরা ছোটবেলায় একসাথে খেলতে পারে, কিন্তু বড় হওয়ার পরে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, যেমন চাকরি বা বিয়ে। যদি কোনো ভাই তার বোনের বিয়ের পর কোনো কাজিনের সাথে ঝগড়ার কথা বলে, তাহলে খবরটি পুরো পরিবারে ছড়িয়ে পড়বে। ফলশ্রুত সম্পর্ক তিক্ত হবে এবং সেই শৈশবের বন্ধন চিরতরে হারিয়ে যাবে। বাড়িতে বসবাসকারী সমস্ত সম্পর্ক এবং মানুষের সাথে মতবিরোধ থাকতে পারে। কখনো কখনো সময়ের সাথে সাথে ঝগড়াও হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার এই জিনিসগুলি অপরিচিত ব্যক্তি বা অন্য কাউকে বলা উচিত। তুমি তোমার প্রতিবেশীদের বলবে, এতে তোমার সম্মান কমে যাবে এবং জড়িত সকলের ক্ষতি হবে। সমালোচনা বা বিশ্বাসঘাতকতা গোপন রাখার মূল চাবিকাঠি হল তোমার অপমান কখনো প্রকাশ না করা। যদি তুমি সমালোচনার সম্মুখীন হয়ে থাকো অথবা কারো দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকো, তাহলে সেগুলো প্রকাশ করো না। আমি চাণক্য নীতিতে স্পষ্টভাবে বলেছি যে নীরবে অপমান সহ্য করাই প্রকৃত বিজয়। এই উক্তিটি কেবল উপদেশ নয়, বরং একটি দর্শন যা একজন ব্যক্তিকে দুর্বলতা থেকে শক্তিতে নিয়ে যায়। কেন? কারণ দুই ধরনের অপমান আছে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। বাহ্যিক অপমান যেমন কারো কঠোর কথা বা বিশ্বাসঘাতকতা ক্ষণিকের, কিন্তু আভ্যন্তরীণ অপমান তখনই দেখা দেয় যখন তুমি সেগুলোকে বিশ্বে দেখানোর জন্য জাহির করো। এটি তোমাকে দুর্বল দেখায় এবং তোমাকে হাসির পাত্র করে তোলে। পৃথিবীতে সহানুভূতির নামে কৌতূহল বিরাজ করে।
মানুষ তোমার কষ্ট উপভোগ করে, কিন্তু তোমাকে শক্তিশালী করার পরিবর্তে তারা আরও গভীর ক্ষত সৃষ্টি করে। আসুন এই নীতিটির আরও বিস্তারিতভাবে অন্বেষণ করি। অপমান কেন গোপন রাখা উচিত? এর বিপদগুলি কি কি? আর এর থেকে কিভাবে লাভবান হওয়া যায়? প্রথমত, অপমান কি? অপমান হল হৃদয়ে লুকিয়ে থাকা একটি কাঁটা, কখনো সমালোচনার আকারে, কখনো বিশ্বাসঘাতকতার আকারে। কল্পনা করুন চন্দ্রগুপ্ত। আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক, যিনি সাম্রাজ্য গড়ে তোলার পথে। একদিন রাজসভার একজন মন্ত্রী আপনার সমালোচনা করেন। আপনার পরিকল্পনা অবাস্তব, আপনি বোকা। এটি শুনে মন বিদ্রোহী হয়ে ওঠে। অথবা আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে। আপনাকে আস্থায় রেখে তারা সম্পদ দখল করে, অথবা তাদের শত্রুদের কাছে গোপন তথ্য পৌঁছে দেয়। এমন পরিস্থিতিতে কেউ নিজের দুর্বলতা সকলের কাছে প্রকাশ করার তাগিদ অনুভব করে। আমার প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত আপনাকে গোপনীয়তার তৃতীয় নীতিতে দীক্ষা দেবেন। কখনও আপনার দুর্বলতা প্রকাশ করবেন না। চাণক্য নীতিতে আমি স্পষ্টভাবে বলেছি যে দুর্বলতা প্রকাশ করা আপনার গলায় ছুরি ধরার মতো। এই বাক্যটি কেবল একটি সতর্কীকরণ নয়, বরং জীবনের একটি কঠোর সত্য। প্রতিটি মানুষেরই দুর্বলতা থাকে, তা সে ক্রোধের বিস্ফোরণ হোক, লোভের তরঙ্গ হোক, ভয়ের ছায়া হোক বা দক্ষতার অভাব হোক। এই দুর্বলতাগুলো তোমার মানবতার প্রমাণ। কিন্তু বিশ্বের সামনে এগুলোকে জাহির করে এগুলো তোমার জন্য বিষে পরিণত হয়। শত্রু বা ঈর্ষান্বিত লোকেরা এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, অথচ তারা তোমার উপর আরও গভীর ক্ষত সৃষ্টি করে। আসুন আমরা এই নীতিটি গভীরভাবে বুঝতে পারি। দুর্বলতাগুলো কেন গোপন রাখা উচিত? বিপদগুলি কি কি? কিভাবে সেগুলো সংশোধন করা যেতে পারে? এবং এগুলো কি কি সুবিধা প্রদান করে? একটা কথা মনে রাখবেন, একজন রাজার দুর্বলতা তার রাজ্যের দুর্বলতা। ঠিক একইভাবে আপনার ব্যক্তিগত দুর্বলতা আপনার জীবনের সাম্রাজ্যকে ডুবিয়ে দিতে পারে। প্রথমে বুঝতে হবে দুর্বলতা কি। দুর্বলতা হল দেয়ালে লুকানো একটি ফাটল। বাইরে থেকে সব কিছু শক্তিশালী দেখায়, কিন্তু ভিতর থেকে দুর্বল। দুর্বলতা গোপন রাখুন, কিন্তু গোপনে অনুশীলন করুন। ফলাফল বিশ্বকে দেখান, প্রক্রিয়াটি দেখাবেন না। হ্যাঁ, এটাই মূল চাবিকাঠি। এই গোপনীয়তার লাভ কি? সবচেয়ে বড় আত্মবিশ্বাস। যখন আপনি দুর্বলতাগুলি গোপন রাখেন, তখন তারা আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনি বিশ্বের সমালোচনার বোঝা না পড়ে সেগুলিকে শক্তিতে পরিণত করতে পারেন। কল্পনা করুন একজন তরুণ উদ্যোক্তা, যিনি নেটওয়ার্কিং সম্পর্কে দ্বিধাগ্রস্ত। যদি তিনি লিঙ্কডিনে এটি পোস্ট করেন, আমি লজ্জিত, বিনিয়োগকারীরা যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে দ্বিধাগ্রস্ত হবে। কিন্তু গোপন রেখে তিনি অনুশীলন করেন এবং পরবর্তী সভায় উজ্জ্বল হন। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কারণ আপনি সাফল্যের কৃতিত্ব পান, সহানুভূতি নয়। অতীতের ভুলগুলি গোপনীয়তার চতুর্থ স্তম্ভ। ভুল গোপন রাখো। চাণক্য নীতিতে আমি বলেছি যে অতীতের বোঝা বর্তমানকে চূর্ণ করে। এই উক্তিটি কেবল শব্দ নয়, বরং জীবনের একটি কঠোর নিয়ম। প্রতিটি মানুষই ভুল করে, তা সে শৈশবে ভুল, যেমন চুরি করার লোভ, যৌবনে প্রতারণা, যেমন প্রেমিককে প্রতারণা, অথবা পরিণত বয়সে ভুল নির্ণয়, যেমন ভুল বিনিয়োগ। ভুল তোমার মানবতার প্রমাণ, কিন্তু সেগুলোকে পৃথিবীর সামনে তুলে ধরা তোমার ভবিষ্যৎকে জিম্মি করে রাখে। মানুষ তোমাকে সব সময় অতীতের দৃষ্টিকোণ থেকে দেখবে, বর্তমানের অগ্রগতি নয়। আসুন এই নীতিটি বুঝতে পারি। ভুল কেন গোপন রাখা উচিত? এর বিপদ কি এবং কিভাবে সেগুলো কাটিয়ে ওঠা যায়? মনে রাখবেন, অতীত একটি বন্ধ বই। এটি আবার খুলবেন না, না হলে পাতা কালো হয়ে যাবে। প্রথমে বুঝতে হবে ভুল কি। ভুল হলো একটি বীজ বপন করা কিন্তু কোনো ফল দেয় না। শৈশবে তুমি কৌতূহলবশত একটি খেলনা চুরি করেছ। বয়স সন্ধেকালে তুমি একজন বন্ধুকে প্রতারণা করেছ এবং প্রাপ্তবয়স্ক হিসেবে অর্থের জন্য ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছ, যার ফলে ক্ষতি হয়েছে। এই সবই স্বাভাবিক। মনোবিজ্ঞান বলে যে গড়পড়তা মানুষ জীবনে ৫,০০০-এরও বেশি ভুল করে, কিন্তু সমস্যা দেখা দেয় যখন তুমি সেগুলোকে গল্পে পরিণত করো। এই গোপনীয়তা কী লাভ বয়ে আনে? সর্বশ্রেষ্ঠ হল একটি নতুন শুরু। একটি ভুল গোপন রেখে তুমি একটি পরিষ্কার স্লেটে লিখতে পারো। পৃথিবী তোমার পুরনো স্বভাবের ছায়া নয়, বরং একটি নতুন তোমাকে দেখতে পাবে। কল্পনা করো, একজন ব্যক্তি ব্যবসায় প্রতারণা করেছে। যদি সে কাউকে বলে, তার অংশীদাররা পালিয়ে যেত। কিন্তু যদি সে তা গোপন রাখে এবং এটিকে উন্নত করে, তাহলে সে একটি নতুন সাম্রাজ্য গড়ে তুলত। গোপন অসুস্থতা এবং রোগগুলি গোপনীয়তার পঞ্চম স্তম্ভ।
কখনও আপনার গোপন অসুস্থতা এবং রোগগুলি প্রকাশ করবেন না। রোগ শরীরের একটি গোপন বিষয়, এটি প্রকাশ করার লজ্জা নিয়ে আসে। মানসিক বা শারীরিক অসুস্থতা, এটি কোনো গোপন স্থানে সংক্রমণ হোক বা মনের গভীরে লুকিয়ে থাকা উদ্বেগ এবং হতাশা। চন্দ্রগুপ্তের মতো একজন যোদ্ধার জন্য সব কিছু গোপন রাখা অপরিহার্য। আপনার শরীর একটি দুর্গ এবং রোগ তার দেওয়ালের মধ্যে একটি গোপন বিষয়। প্রথমে বুঝতে হবে গোপন অসুস্থতা কি। কিছু অসুস্থতা সহজেই দৃশ্যমান, জ্বর বা আঘাতের মতো। এগুলি লুকানো কঠিন এবং হওয়া উচিত নয়। কিন্তু মানবদেহে কিছু লুকানো অসুস্থতা রয়েছে যা কেবল গোপনে অনুভব করা যায়। অতএব আপনার গোপন অসুস্থতাগুলি সকলের কাছ থেকে গোপন রাখা গুরুত্বপূর্ণ। আপনার গোপন অসুস্থতাগুলি সকলের সাথে ভাগ করে নেওয়া ঠিক নয়। আপনার একজন উপযুক্ত ডাক্তারকে বলা উচিত যিনি তাদের চিকিৎসা করতে পারেন এবং যিনি আপনার অভিভাবক হতে পারেন। তোমার অসুস্থতার কথা সবাইকে বললে তুমি আরোগ্য লাভ করতে পারবে না, বরং এটা মানসিক চাপ বাড়ায়। চিকিৎসা নাও, কিন্তু সর্বত্র ছড়িয়ে দিও না। মানুষের বোঝা উচিত যে তোমার কিছু গোপন অসুস্থতা নিজের কাছে রাখাই ভালো। যদি তোমার গোপন রহস্যের মধ্যে লুকিয়ে থাকা কোনো নির্দিষ্ট রোগ থাকে, তাহলে তা তোমার ডাক্তারের কাছে রাখো। গোপনীয়তার ষষ্ঠ স্তম্ভ হল তোমার বুদ্ধিমত্তা বা জ্ঞানের সীমা। তোমার বুদ্ধিমত্তা বা জ্ঞানের সীমা কখনো প্রকাশ করো না। চাণক্য নীতির একটি অমর নীতি আছে, অল্পজ্জ বা বহুজ্জ ন প্রকাশত, যার অর্থ তুমি খুব কম জানো বা খুব বেশি, কখনোই তোমার জ্ঞানের সীমা প্রকাশ করো না। কেন? কারণ তোমার জ্ঞানের সীমা প্রকাশ করলে মানুষ তোমাকে অবমূল্যায়ন করে এবং তোমার ভাবমূর্তি একজন রহস্যময় যোদ্ধার পরিবর্তে একজন সাধারণ ব্যক্তির মতো হয়ে ওঠে। পৃথিবী ঈর্ষা এবং প্রতিযোগিতায় বিষাক্ত। যদি তুমি তোমার অজ্ঞতা প্রকাশ করো, শত্রুরা হাসবে, বন্ধুরা সন্দেহ করবে। জ্ঞানের সীমা কেন গোপন রাখা উচিত? এর বিপদ কি আর এর উপকারিতা কি? মনে রেখো, চন্দ্রগুপ্ত, জ্ঞান তরবারির মতো, এটি সম্পূর্ণরূপে প্রকাশ করো না, অন্যথায় শত্রু দুর্বল ধার খুঁজে পাবে। সমুদ্রের গভীরতার মতো, যা বাইরে থেকে শান্ত দেখায় কিন্তু ভেতরে অসীম। কখনো কখনো এমন একটি বিষয় বিতর্কে উঠে আসে যার সম্পর্কে আপনার সীমিত জ্ঞান রয়েছে। ইতিহাসের একটি সময়কাল, একটি বৈজ্ঞানিক তত্ত্ব। যদি আপনি অবিলম্বে বলেন, আমি এটি সম্পর্কে কিছুই জানি না, তোমার প্রতিপক্ষকে বিজয়ী মনে হবে এবং তোমার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। অথবা যদি তুমি খুব বেশি জানো, কৌশলের গোপন সূত্রের মতো, সব কিছু প্রকাশ করো না। চাণক্য বলেন, এক টুকরো জ্ঞান দেখাও, সব কিছু প্রকাশ করো না। কল্পনা করো, কোনো সভায় অর্থনীতি নিয়ে বিতর্ক হচ্ছে। তুমি তা জানো, কিন্তু যদি তুমি প্রতিটি তথ্য প্রকাশ করো, তাহলে মানুষ ভাববে তুমি একজন বইয়ের পোকা, বাস্তববাদী নও। বরং চুপ থাকো অথবা যতটা সম্ভব কম কথা বলো, এতে তোমাকে রহস্যময় দেখাবে। এর গভীরতা আছে। প্রাচীনকালে ধনীরা তাদের বেদের সম্পূর্ণ গোপন কথা প্রকাশ করত না। চন্দ্রগুপ্ত শুধুমাত্র তার শিষ্যের কাছে, আমি তোমাকে একই জিনিস শিখিয়েছিলাম। রাজসভায় প্রতিটি পরিকল্পনা প্রকাশ করো না, অন্যথায় নন্দ বংশ ধ্বংস হয়ে যাবে। এটা কঠিন হতো। বিতর্কে সবকিছু প্রকাশ করো না, ঠিক যেমন দাবা খেলার প্রতিটি চাল প্রকাশ করো না। চন্দ্রগুপ্ত এটা শিখেছিলেন যখন আমরা নন্দ সাম্রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করছিলাম। আমি তোমাকে কৌশল গোপন রাখতে বলেছিলাম। সৈন্যদের কাছেও সবকিছু বলো না। তুমি চুপ করেছিলে এবং শত্রুকে বিভ্রান্ত করেছিলে এবং জিতেছিলে। যদি পরিকল্পনা প্রকাশ করা হয়, তাহলে পরাজয় নিশ্চিত ছিল। তোমার পরিকল্পনা এবং কৌশল, গোপনীয়তার সপ্তম স্তম্ভ। তোমার পরিকল্পনা এবং কৌশল কখনো প্রকাশ করো না। আমি চাণক্য নীতিতে সতর্ক করে দিয়েছি, যদি পরিকল্পনা প্রকাশ করা হয় তাহলে ব্যর্থতা নিশ্চিত। এই সূত্রটি কেবল সামরিক বাহিনীর জন্য নয়, জীবন, ব্যবসা বা পরিবার পরিকল্পনার জন্যও প্রযোজ্য। কেন? কারণ পরিকল্পনা প্রকাশ করলে নকলের জন্ম হয়, শত্রুরা চক্রান্ত করে এবং সাফল্যের বীজ গুঁড়িয়ে দেয়। পৃথিবী সুযোগের জন্য ক্ষুধার্ত। কেউ আপনার পরিকল্পনা শুনে চুরি করবে। আসুন এই নীতিটি গভীরভাবে অনুসন্ধান করি। পরিকল্পনা কেন গোপন রাখা উচিত? ঝুঁকি কি এবং এর সুবিধা কি? মনে রাখবেন, চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের জন্ম হয়েছিল এই গোপনীয়তা থেকেই। একটি স্ফুলিঙ্গ যা নেভেনি তা আগুনে পরিণত হয়েছিল। চাণক্য বলেছেন, কৌশলের গোপনীয়তা হল এর শক্তি। প্রাচীন যুদ্ধে আলেকজান্ডার তাদের পরিকল্পনা গোপন রেখেছিলেন। ভারতে চাণক্য তাদের দুর্বলতা লুকিয়ে নন্দ রাজবংশকে আক্রমণ করেছিলেন। চন্দ্রগুপ্ত, তোমার কি মনে আছে আমাদের গুপ্তচর পাঠানোর এবং সেনাবাহিনী সংগ্রহ করার পরিকল্পনা? এটি কখনও রাজদরবারে ফাঁস হয়নি। যদি এটি ফাঁস হয়ে যেত, তবে আমরা হেরে যেতাম।
চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমরা যদি পরিকল্পনা গোপন রাখি তাহলে কে সাহায্য করবে? আমি বললাম, একজন বিশ্বস্ত ব্যক্তির সাহায্য নিন। না, কিভাবে? গোপন রাখুন। এটি একটি নোটবুকে লিখুন, কিন্তু শেয়ার করবেন না। ছোট ছোট পদক্ষেপ নিন এবং ফলাফল দেখান। ব্যবসায় NDA স্বাক্ষর করুন। সাফল্যের সুবিধা: গোপনীয়তা পরিকল্পনাকে শক্তিশালী করে। এটি বিস্ময়ের উপাদান প্রদান করে। এভাবেই চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য নির্মিত হয়েছিল। একটি গোপন জোট নির্মিত হয়েছিল, একটি গোপন কৌশল।